নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের গল্পগুলি। আজ পড়ব এর 7 নম্বর বই, লিটল টাউন অন দ্য প্রেইরি। আসুন তবে শুরু করি লিটল টাউন অন দ্য প্রেইরির প্রথম পর্ব। বাবা তার নতুন লাঙল দিয়ে একরের পর একর জমি চষে ফেলেছে। প্রেরির মাটিতে ঘাসের শিকড় এক মহা সমস্যা। এই লাঙল চাষের সঙ্গে সঙ্গে শিকড়গুলোকেও কেটে কুচি কুচি করে দেওয়ার জন্য বিশেষভাবে তৈরি। নতুন খেলনা পেয়ে বাবা মহা আনন্দে কাজ করছে। এবার অনেক বেশি জমিতে ফসল বুনবে। গত বছর যতটা জমিতে লাঙল দিতে পেরেছিল সেখানে এবার ভুট্টার দানা বুনেছে বাবা। এদিকে মা ব্যস্ত ঘর দুয়ার ধোয়া মোছার পর সাজিয়ে গুছিয়ে রাখার কাজে। লরা সাহায্য করেছে মাকে। বিছানার চাদর আর জানলার পর্দা ধুয়ে ইস্ত্রি করা হয়ে গেছে। এবার লেপ তোষক বালিশ সব রোদে শুকিয়ে ঝরঝরে করে আবার বিছানো হচ্ছে। বেশ গরম পড়েছে। এখন কল্পনাও করা যায় না এই অল্প কদিন আগেই কি প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে গেছিল ওরা। না, আবার গুনতে হবে আমার ভুট্টা, একদিন মাঠ থেকে ফিরে বলল বাবা। কেন বাবা? জিজ্ঞাসা করলো লরা। গোফার, অসংখ্য গোফার ছুটেছে মাঠে। মাটি খুঁড়ে বের করে আনছে দানা। সোজা হয়ে বসে দু হাতে ধরে মজা করে কুটুর কুটুর করে খাচ্ছে ওগুলো। যা বুনেছিলাম তার অর্ধেকই প্রায় শেষ করে এনেছে। ব্ল্যাক সুজানের মতন একটা বেড়ালের এখন খুব দরকার ছিল এখানে। আরে আমার এখানেও, বলল মা। ইঁদুরের অত্যাচারে অস্থির হয়ে গেলাম। কাবার্ডের মধ্যে কোনো কিছু খোলা রাখা যায় না। একটা বিড়াল পাওয়া যায় না কোথাও, চার্লস? মাথা নাড়ল বাবা। গোটা এলাকায় একটাও বিড়াল নেই। শহরের স্টোর কিপাররা পাগল হয়ে উঠেছে ইঁদুরের জ্বালায়। সেই রাতেই ঘুম থেকে চেঁচিয়ে জেগে উঠল বাবা। কে নাকি তার চুল ছাঁটছিল। প্রথমে স্বপ্ন মনে হলেও বাবার মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেল মা। আরে, এখানেও চুল গেল কোথায়? হাত দিয়ে কি যেন একটা ধরলো, বলল বাবা। কি সেটা? মনে হয় একটা ইঁদুর। কোথায় গেল ওটা? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো মা। ছুঁড়ে মারলাম তো কোন দিকে জানি না। আবার হাত দিল মা বাবার মাথায়। দেখো দেখি, এতটা জায়গা সাফ করে দিয়েছে। ইঁদুরেরই কাজ। নিশ্চয়ই বাসা বানানোর জন্য কেটে নিচ্ছিল চুলগুলো। সকালে উঠে সত্যি একটা মরা ইঁদুর পাওয়া গেল দেয়ালের ধারে। নাস্তার টেবিলে বসে সবাই দেখলো বেশ মোটা বড় সড়ো একটা টাকও তৈরি হয়ে গেছে বাবার মাথায়। টাকে বাবার কোনো আপত্তি নেই, কিন্তু আজই কাউন্টি কমিশনারদের একটা মিটিং আছে। এলাকার ঘন জনবসতি বলে একটা কাউন্টি গঠনের প্রয়োজন অনুভব করেছে সবাই। মিটিং ডাকা হয়েছে মিস্টার হোয়াইটিং এর হোমস্টেড ক্লেইমে। বাবাকেও যেতে হবে। ওখানে মিসেস হোয়াইটিংও থাকবেন। কাজেই মাথা থেকে টুপি বাবাকে খুলতেই হবে। অসুবিধা তো এখানেই। তাতে কি? মা সান্ত্বনা দিল। ওদেরকে বুঝিয়ে বললেই তো হবে। ওদের কি আর বাড়িতে ইঁদুর নেই? আরে বাবা, গুরুত্বপূর্ণ মিটিং, এসব গল্প শোনানোর সময় পাওয়া যাবে না, বলল বাবা। সবচেয়ে ভালো কথা হচ্ছে চুপ করে থাকাই। ওরা বুঝে নিক। এইভাবেই চুল ছেটে দেয় আমার স্ত্রী। রেগে গেল মা। চার্লস, তুমি ওদের। বাবা ঠাট্টা করছে বুঝতে পেরে থেমে গিয়ে হাসলো। এবার যাবার আগে বলে গেল বাবা দুপুরে খেতে আসতে পারবে না। মিটিং যতক্ষণ চলে ঠিক নেই। সন্ধ্যের দিকে ফিরলো বাবা। আস্তা বলে গাড়ি আর ঘোড়া রেখে ঘরে এসে ঢুকলো। এই যে মেয়েরা, ক্যারোলিন, হাঁক ছাড়লো বাবা দরাজ গলায়। বলো দেখি কি এনেছি। বাবার হাতে একটা প্যাকেট। ঝিকমিক করছে দুই চোখ। লজেন্স, একই সঙ্গে বলে উঠলো ক্যারিয়ার গ্রেস। তার চেয়েও ভালো কিছু, বলল বাবা। চিঠি? জিজ্ঞাসা করলো মা। খবরের কাগজ, বলল মেরি। হয়তো দি অ্যাডভান্স? মাথা নাড়লো বাবা। লরা কিছু বলছে না দেখে হাতটা বের করতে শুরু করেছে পকেট থেকে। কেউ পারলে না তো? ঠিক আছে, প্রথমে মেরির হাতেই দিচ্ছি। পকেট থেকে হাতটা বেরিয়ে আসতে দেখলো সবাই হাতের তালুতে বসে আছে নীল আর সাদা রঙের ছোট্ট একটা বেড়াল ছানা। হাতে নিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখলো মেরি। বাচ্চাটার নরম লোম, ছোট্ট কান। বলল, ইস কি সুন্দর ছোট্ট বেড়াল ছানা। অবাক হয়ে দেখছে ওটাকে সবাই। চোখ ফোটেনি এখনো। গোলাপি ঠোঁট ফাঁক করে নীরবে মিউ উচ্চারণ করলো একবার।
বেশি ছোট, বলল বাবা। এক্ষুনি ওর মায়ের কাছ থেকে সরানো ঠিক হয়নি, কিন্তু নিয়ে নিলাম 50 সেন্ট দিয়ে। কেউ একে কিনে নেওয়ার আগেই নিয়ে নিলাম। 50 সেন্ট! অবাক হলো লরা। এই বিড়াল ছানার দাম? হ্যাঁ, 5টা ছিল, সব বিক্রি হয়ে গেছে। ঠিকই করেছো চার্লস, বলল মা। এ বাড়িতে একটা বিড়াল খুব দরকার। এত ছোট বাচ্চা আমরা পেলে বড় করতে পারবো? জানতে চাইলো মেরি। খুব পারবো, জবাব দিল মা। বারবার খাওয়াতে হবে আর সাবধানে চোখ মুছিয়ে দিতে হবে। লরা বাতিল কাপড়ের পোটলা থেকে বেছে সবচেয়ে নরম দেখে কয়েকটা গরম কাপড়ের টুকরো নিয়ে এসো তো, আর পারলে ছোট্ট একটা বাক্স মতন কিছু। একটা পোস্ট বোর্ডের বাক্সে সুন্দর একটা নরম বিছানা পেতে আনলো লরা। মা ততক্ষণে খানিকটা গরম দুধ খাইয়ে ফেলেছে তাকে। বাচ্চাটাকে হাতে নিয়ে চামচ দিয়ে এক ফোঁটা করে দুধ খাওয়ালো মা। তারপর শুইয়ে দিল ওর নতুন ঘরে। দ্রুত বাড়ছে শহর। নতুন নতুন সেটলার আসছে, বাড়ি বানাচ্ছে শহরে। ভালো কাঠ মিস্ত্রি নেই, তাই প্রচুর কাজ পেয়ে গেল বাবা। ফসল বোনা হয়ে গেছে, তাই রোজ সকালে গরু ঘোড়াদের খাইয়ে নিজের ডিনার টিফিন বাটিটা নিয়ে বাবা শহরে চলে যায়। ফিরে আসে সন্ধ্যায়। প্রতি সপ্তাহে $15 উপার্জন করছে বাবা। সবাই খুশি। এবার মেরির কলেজে ভর্তি হওয়ার একটা ব্যবস্থা হবে। বাবার এই বাড়তি রোজগার অবশ্য খুব বেশি দিন থাকবে না। শহরে বাড়ি তৈরির হিড়িক শেষ হলেই শেষ। মেরির কলেজের খরচ চালিয়ে যেতে হলে লরাকে স্কুল টিচার এবার হতেই হবে। মন দিয়ে পড়াশোনা করতে হবে। ইতিমধ্যে হোমস্টেডের কুটিরে আরো একটা ঘর বানিয়ে দিয়েছে বাবা। কল কল করে বেড়ে উঠছে মাঠের ফসল। এবার একটা মাদি শুয়োর আর কয়েকটা মোরগ মুরগি পুষতে পারলে মাংস আর কিনতে হবে না ওদের। সবজি বাগানের ফলন দেখে বোঝা যাচ্ছে নিজেরা যত খুশি খাওয়ার পরেও যথেষ্ট থাকবে দান খয়রাত আর বিক্রির জন্য। সচ্ছলতা এখন খুব দূরের কিছু নয়। রোজ শহর থেকে ফিরে বাবা নতুন নতুন ঘটনার গল্প শোনায়। একদিন বলল মিস্টার বোস্টের সঙ্গে দেখা হয়েছিল। তিনি খবর দিয়েছেন মিস্টার বোস নাকি মার জন্য একটা সেট মুরগির বাচ্চা তুলেছেন। বাচ্চাগুলো খুঁটে খাওয়া শিখে গেলেই পাঠিয়ে দেবেন এখানে। খবর শুনে মা তো মহা খুশি। বলল আমার 1 বছরের কাজ এগিয়ে যাবে তাহলে। মুরগি কিনে তার ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করা অনেক সময়ের ব্যাপার। একদিন বাবাকে শোনাবার মতন চমৎকার একটা গল্প তৈরি হয়ে গেল ওদের হোমস্টেডে। মা বিছানা তৈরি করছে, লরা আর ক্যারি বাসন ধুচ্ছে। এমন সময় চিৎকার দিয়ে উঠলো বেড়ান ছানাটা। চোখ ফুটে গেছে ওটা। সারা মেঝেতে দৌড়ে বেড়ায়। এখন গ্রেসের পিছু পিছু রশি বাঁধা কাগজের টুকরো ধরবার জন্য ছোটে। গ্রেস সাবধান, বলল মেরি। কিটিকে ব্যথা দিও না। আমি ব্যথা দিচ্ছি না, জবাব দিল গ্রেস। এবার আরো জোরে চেঁচিয়ে উঠল কিটি। এই গ্রেস! এবার বোকা দিল মা। কি হচ্ছে? ওর লেজে পা দিয়েছো? না মা, জবাব দিল গ্রেস। এবার ওটা এমনই তীক্ষ্ণ চিৎকার দিল যে ডিশ ধোয়ার কাজ ফেলে ঘরে ঢুকলো লরা। থামবে তুমি গ্রেস? কি করছো ওটাকে নিয়ে? কাঁদো কাঁদো গলায় বলল গ্রেস। আমি কিচ্ছু করছি না, ওকে তো দেখছি না কোথাও। খোঁজো, খোঁজ খোঁজ, কোথাও নেই ওটা। ক্যারি দেখছে চুলোর পিছনে, কাঠ রাখার বাক্সের ভিতরে। গ্রেস হামাগুড়ি দিয়ে টেবিল ক্লথের নিচে ঢুকে দেখছে টেবিলের তলায়। মা দেখছে শোকেসের নিচের তাকে। লরা খুঁজে দেখছে বেডরুমে। আবার একটা মরণ চিৎকার দিতেই পেয়ে গেল ওরা ওটাকে। খোলা কপাটের আড়ালে আবছা আধারে বড়সড় একটা ইঁদুরকে কামড়ে ধরে আছে ছোট্ট কিটি। কায়দা মতো ধরতে পারেনি, তাই ঘাড় ফিরিয়ে কামড় দিচ্ছে ওটা আবার কিটিকে। কামড় খেলেই রাম চিৎকার দিচ্ছে কিটি, কিন্তু তাই বলে ছাড়ছে না ইঁদুরটাকে। ঝাড়ুটা হাতে নিল মা। লরা, কিটিকে তুলে নাও, আমি ইঁদুরটার ব্যবস্থা করছি। হাত বাড়ালো ঠিকই, কিন্তু লরা বলল, মা ও তো হেরে যায়নি এখনো, ওর যুদ্ধটা তো পণ্ড হয়ে যাবে। এমনি সময় কামড় ছেড়ে ঝাঁপিয়ে পড়লো কিটি ইঁদুরটার ওপর। সামনের 2 পা দিয়ে ঠেসে ধরলো ওটাকে। বড় মুহূর্তে আবার কামড় খেয়ে চেঁচিয়ে উঠলো। তারপর ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে ঘাড় কামড়ে ধরলো ওটার। চিচি করে কোকিয়ে উঠে নেতিয়ে পড়লো ইঁদুরটা। বাপ রে, কি দেখালি রে এইটুকু বিড়াল বাচ্চা, বলল মা। বড় হলে আরো না জানি কি দেখাবে। জখমগুলো ধুয়ে ওকে গরম দুধ খাওয়ালো মা।
ক্যারিয়ার গ্রেস হাত বুলিয়ে দিল ওর মাথায়। তারপর ওর নরম বিছানায় শুইয়ে দিতেই ছোট্ট একটা হাই তুলে ঘুমিয়ে পড়ল কেটি। সব শুনে বাবা বলল, এমন কাণ্ড জীবনে শুনিনি। এই কিটি এ মূল্যকে সেরা শিকারী হবে এই মনে হচ্ছে আমার। মিস্টার ক্লাসি নতুন দোকান খুলেছেন শহরে। তার শাশুড়িও পশ্চিমে এসেছেন জামাইয়ের সঙ্গে। তিনি শার্ট সেলাই করছেন। অনেকেই মিস্টার ক্লাসির দোকান থেকে কাপড় কিনে তার শাশুড়ি মিসেস হোয়াইটকে দিয়ে সেলাই করিয়ে নিচ্ছে। সেলাই মেশিন দিয়ে ঝটপট শার্ট সেলাই করে ফেলছেন মহিলা। কিন্তু এত বেশি শার্টের অর্ডার পেয়েছেন যে বোতামের ঘর, আস্তিন, কলার এসব সেলাই করবার সময় পাচ্ছেন না। তাই তার সাহায্যের জন্য একজন সহকারী দরকার। খবর এনেছে বাবা, ভালো সেলাই করতে পারলে সে দৈনিক 25 সেন্ট করে পাবে, সেই সঙ্গে দুপুরের খাবার। লরা নিতে পারে কাজটা। চট করে মুখে মুখে হিসেব করে ফেলল লরা। তার মানে সপ্তাহে $1.5, মাসে $5 কিছু বেশি। মিসেস হোয়াইটকে যদি কাজ দিয়ে সন্তুষ্ট করা যায় আর গোটা গ্রীষ্মকালটা যদি কাজ করার সুযোগ পাওয়া যায় তাহলে $15, বলা যায় না হয়তো $20 রোজগার করতে পারবে ও। মেরির কলেজে যাওয়ার ব্যাপারে অনেক সাহায্য হবে এতে। এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়, বুঝলো। মা কি বলে শোনার জন্য চাইলেও মায়ের মুখের দিকে। আমার কাছে তেমন একটা ভালো লাগছে না ব্যাপারটা, বলল মা। তবে কাছে পিঠেই থাকছে যখন বাবা। হ্যাঁ, লরা তাহলে ইচ্ছে করলেই যেতে পারে। কিন্তু মা, এখানকার সব কাজ তোমার উপর চাপিয়ে দিয়ে। কথাটা শেষ করতে পারল না লরা। তার আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিল ক্যারি। তোমার সব কাজ আমি করে দিতে পারবো লরা। ঘর ঝাড় দেওয়া, বাসন ধোয়া, বিছানা করা এসব পারি। বাগানের আগাছাও পরিষ্কার করতে পারবো। হাসি মুখে চোখের দৃষ্টি দিয়ে ওকে আদর করলো মা। তারপর বলল, হ্যাঁ, ক্যারি আজকাল অনেক কাজ করতে পারে। ঘরের কাজেও মেরি অবশ্য অনেক সাহায্য করে। কোনো অসুবিধে হবে না আমার লরা। পরদিন সকালে চট করে পানি এনে আবার এলেনে দুধ দুইয়ে দিয়েই কোনো মতে নাস্তা সেরে বাহার সঙ্গে রওনা হয়ে গেল লরা। 7টার আগেই পৌঁছতে হবে কাজে। ব্যস্ত হাতে একটার পর একটা কাপড় দেখাচ্ছেন মিস্টার ক্লাসি দুজন নোংরা শার্ট পরা লোককে। তার মস্ত মোটা এক মহিলা সেলাই মেশিনের পাশে একটা কাউন্টারের ওপর বেছানো ছিট কাপড়ের ওপর সাইজ করে কাটা কাগজের আঁকছেন আর পিন দিচ্ছেন। টুপি খুলে সম্মান দেখালো বাবা মিসেস হোয়াইটকে। বলল, এই যে আমার মেয়ে লরা। দাঁতের দাঁত চেপে রাখা পিন হাতে নিয়ে লরাকে জিজ্ঞাসা করলেন মহিলা, খুব তাড়াতাড়ি বাঁকা কাগজে আলগা লম্বা ফোঁড় দিতে পারবে তো? জি ম্যাম, বলল লরা। আর শার্টের বোতাম ঘর তৈরি করতে পারি। বেশ, এই পেরেকে ঝুলিয়ে রাখো তোমার সানবোনেট, তারপর বসে পড়ো। অনেক পিছিয়ে আছি কিন্তু আমরা। মৃদু হেসে লরাকে অভয় দিয়ে চলে গেল বাবা নিচের কাজে। কাপা হাতে সানবোনেটটা ঝুলিয়ে রাখলো লরা পেরেকে। তারপর অ্যাপ্রনটা পরে তৈরি হয়ে নিল। আঙুলে পরে নিল সেলাই করা ট্রিমস। জানলার ধারে মিসেস হোয়াইটকে দেখিয়ে দেওয়া চেয়ারটায় গিয়ে বসতেই ঢেকে জোড়া লাগিয়ে দেওয়ার জন্য শার্টের কয়েকটা টুকরো অংশ এগিয়ে দিলেন তিনি। দ্রুত হাতে টাক দিল লরা ওগুলোতে, আর চোখে ওর কাজ দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না মহিলা। ব্যস্ত হাতে কেটে চলেছেন একের পর এক শার্টের কাপড়। একটা শার্টে টাক দিয়েই আবার এগিয়ে দিচ্ছেন আরেকটা। গোটা কয়েক শার্ট মেশিনে সেলাইয়ের উপযুক্ত হতেই কাপড় কাটা বাদ দিয়ে সেলাই করতে বসলেন মিসেস হোয়াইট। হাত দিয়ে হুইলটা একটু ঘুরিয়েই পা দিয়ে তুমুল বেগে প্যাডেল করছেন। গুঞ্জন করছে মেশিন। লরার মনে হচ্ছে ওর মাথার উপর একটা ভ্রমর ঘুরে পড়ছে। দ্রুত হাতে কাজ করে যাচ্ছে লরা। কিছুক্ষণ একটানা কাজ করার পর প্রথমে কাঁধ, তারপর ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেল। এভাবে ঘাড় গুজে একটানা কাজ করেনি ও কখনোই। হাত বাড়িয়ে একটা শার্ট তুলে নিলেন মিসেস হোয়াইট। বললেন, এটা আমি টেকে নিচ্ছি, অনেক পিছিয়ে আছি আমরা এখনো। জি ম্যাম, বলল লরা। বুঝলো আরো তাড়াতাড়ি করতে পারা উচিত ছিল ওর। বিশাল চেহারার এক লোক রাস্তা থেকে মাথা গলিয়ে দিল দোকানে। আমার শার্টগুলো হয়ে গেছে ক্লাসি? হয়ে যাবে বিকেল নাগাদ, জবাব দিলেন মিস্টার ক্লাসি। লোকটা চলে যেতেই মিসেস হোয়াইটকে জিজ্ঞাসা করলেন, মিস্টার ক্লাসি, ওর শার্টগুলো কতক্ষণে হবে?
জবাবে মিসেস হোয়াইট বললেন, কোনগুলো ওর শার্ট তা তিনি জানেনই না। বিশ্রী একটা গাল বকে উঠলেন মিস্টার ক্লাসি। কুকড়ে ছোট হয়ে গেল চেয়ারে বসা লরা। হাত চলছে যত দ্রুত সম্ভব। তেড়ে এলেন মিস্টার ক্লাসি। স্তূপ করে রাখা স্থানগুলো ঘেটে ওই লোকটার শার্টগুলো বের করে প্রায় ছুঁড়ে দিলেন শাশুড়ির দিকে। চোখ পাকিয়ে চেঁচিয়ে বললেন, ডিনারের আগে যদি ওগুলোর কাজ শেষ না হয় তাহলে খবর আছে। কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন মিসেস হোয়াইট। তীক্ষ্ণ গলায় বললেন, খবরদার, তাগাদা দেবে না বলে দিচ্ছি। ঘোড়া দেখাচ্ছ না? আমাকে দাবড়ি দিয়ে কাজ করানো তোমার বা তোমার মতন আর কোনো নোংরা আইরিশম্যানেরই কাজ নয়, বুঝেছ? কানটা ভো ভো করছে। জবাবে মিস্টার ক্লাসি কি বললেন শুনতে পেল না লরা। ওর ইচ্ছে হলো এখান থেকে ছুটে পালায়। এমনি সময় ডিনার খাওয়ার জন্য ডাকলেন ওকে মিসেস হোয়াইট। দোকানের পিছনে রান্নাঘরে গিয়ে ঢুকলো ওরা। পিছু পিছু গজগজ করতে করতে এলেন মিস্টার ক্লাসি। গরম রান্নাঘরে গাদাগাদি করে বসলো ওরা। টেবিলের ওপাশে ঠেলাঠেলি করছে মিস্টার ক্লাসি, 3 মেয়ে আর 1 ছেলে। মিসেস ক্লাসি খাবার সাজাচ্ছেন টেবিলে। খেতে খেতে তারস্বরে চিৎকার করে ঝগড়া করলেন বড়রা 3 জন এবং তারই ফাঁকে খেয়ে ফেললেন পেট পুড়ে। কি নিয়ে বা ঠিক কার সঙ্গে কার ঝগড়া তা মোটেই কিন্তু পরিষ্কার হলো না লরার কাছে। খাওয়া শেষ করে শেষ দিতে দিতে দোকানে ঢুকে গেলেন মিস্টার ক্লাসি। মনে হচ্ছে পরিবারের সবার সঙ্গে বসে তৃপ্তির সঙ্গে ডিনার খেয়ে উঠেছেন। খুশি খুশি গলায় শাশুড়িকে জিজ্ঞেস করলেন, শার্টগুলোর কাজ শেষ করলে কতক্ষণ লাগবে বলো? বড় জোর 2 ঘন্টা, বললেন মিসেস হোয়াইট। আমরা দুজন মিলে ধরবো আবার ওগুলো। অবাক হয়ে গেল লরা। কত রকম মানুষই না আছে দুনিয়ায়। কিছুক্ষণ আগে কিরকম ঝগড়া হলো আর এখন দেখো কি ভাব। 2 ঘন্টা শেষ হলো 4টে শার্টের কাজ। লরার কাজ দেখে খুব খুশি হয়েছেন মিসেস হোয়াইট। বললেন, আমার চেয়েও অনেক ভালো বোতাম ঘর করতে পারো দেখছি তুমি। সারাদিন একভাবে বসে কাজ করতে করতে পিঠে ব্যথা হয়ে গেল লরার। বার 2 ভুলও হলো। টাক খুলে আবার সেলাই করতে হলো। সন্ধ্যের দিকে বাবা দোকানে ঢুকতে হাঁপ ছেড়ে বাঁচলো। উঠে দাঁড়িয়ে কাপড়গুলো গুছিয়ে রাখলো দ্রুত হাতে। বাড়ি ফেরার পথে বাবা জিজ্ঞাসা করলো, জীবনে প্রথম টাকার বিনিময়ে কাজ করতে কেমন লাগলো তোমার আধ বোতল? কেমন করলে সেলাই? ভালোই তো মনে হলো, জবাব দিল লরা। মিসেস হোয়াইট আমার বোতাম ঘরের খুব প্রশংসা করেছেন। গোটা জুন মাসটা একের পর এক শার্ট সেলাই করে গেল লরা। প্রতি শনিবার গুনে গুনে $1.5 দেন ওকে মিসেস হোয়াইট। বাড়ি ফিরে মার হাতে তুলে দেয় ও সেগুলো। সব টাকা আমাকে না দিয়ে তোমার জন্য কিন্তু কিছু রাখা উচিত লরা, বলল মা একদিন। কেন মা, কিসের জন্য? হেসে জিজ্ঞাসা করলো লরা। টাকা দিয়ে আমি কি করব? ও জানে প্রতিটা পয়সা জমাচ্ছে মা মেরিকে কলেজে পাঠানোর জন্য। এই সঞ্চয়ে সামান্য হলেও ওর কিছু অবদান থাকবে, ভাবতেও ভালো লাগে লরার। কিন্তু এভাবে বেশি দিন চলল না। শার্ট তৈরির অর্ডার কমে গেল। এক শনিবার ওর হাতে $1.5 দিয়ে মিসেস হোয়াইট বললেন, কাজ কমে গেছে তো তোমাকে আর লাগবে না, সোমবার সকালে আর দরকার নিয়ে আসার, বুঝেছো? জি ম্যাম, বলল লরা। গুড বাই। 6 সপ্তাহের রোজগার হয়েছে $9। ভাবতে অবাক লাগে। 6 সপ্তাহ আগে $1ই ওর কাছে অনেক টাকা মনে হতো, অথচ এখন $9ও তেমন বেশি কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে আরও কিছুদিন কাজ করতে পারলে ভালো হতো। আরও 2 সপ্তাহ কাজ করতে পারলে রোজগার হতো পুরো $12। বাবার কাজের জায়গায় গিয়ে পৌঁছতেই চেঁচিয়ে বলল বাবা, ওই দেখো লরা, তোমার মায়ের জন্য কি নিয়ে যাচ্ছি আমরা। লরা দেখলো একপাশে ছায়ায় রাখা আছে একটা চালা ঢাকা বাস্কেট। কাছে গিয়ে চিচি আওয়াজ শুনে বুঝে ফেললো ওগুলো মুরগির ছানা। ছালা সরিয়ে দেখলো এক নজর 14টা। চোখ পাকিয়ে বলল বাবা, পোস্ট পৌঁছে দিয়ে গেল। বেশ ভারী না? আমরা দুজন দুদিক থেকে ধরলে সহজেই বয়ে নিয়ে যেতে পারবো, কি বলো? সিলভার লেকে ঝিলমিল করছে আজ অস্তগামী সূর্যের আলো। মনে হচ্ছে আগুন লেগে গেছে পানিতে। বাড়ি ফেরার পথে লরা বলল, বাবা, মিসেস হোয়াইট বললেন আমাকে আর দরকার নেই। আচ্ছা, কাজের চাপ কমে গেছে তাহলে? তোমার কাঠের কাজও বন্ধ হয়ে যাবে বাবা? তা তো যাবেই, বলল বাবা। এসব কাজ কি সারা বছর থাকে? তাছাড়া আমি শহরে পড়ে থাকলে খড় কাটবে কে? খানিকক্ষণ চুপচাপ হেঁটে লরা বলল, আমার মাত্র $9 রোজগার হলো বাবা। $9? অনেক টাকা।
হাঁচি দিয়ে উড়িয়ে দেওয়ার মতন নয়, বলল বাবা। তবে টাকার চেয়ে বড় কথা হচ্ছে তোমার সাধ্য মতন ভালোভাবে কাজ করেছো কিনা, মিসেস হোয়াইটকে তোমার কাজ দিয়ে সন্তুষ্ট করতে পেরেছো কিনা। তোমার কি মনে হয় পেরেছো? হ্যাঁ বাবা, নিঃসন্দেহে বলল লরা। ব্যাস তাহলেই হলো। টাকাটা আসলে কিন্তু উপরি পাওনা। মুরগির বাচ্চা পেয়ে মা তো একেবারে আহ্লাদে আটখানা। মিসের বোস্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। ক্যারির ওপর দায়িত্ব পড়ল বাচ্চাগুলোকে দেখাশোনা করে রাখার। আগামীকাল থেকে বেশ কিছুক্ষণ ছেড়ে রাখা হবে বাচ্চাগুলোকে। তখন আকাশে বাজ পাখি দেখা যায় কিনা লক্ষ্য রাখবে গ্রেস। রাতে মুরগির বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য মুরগির ঘরে গেল লরা। সব ঠিকই আছে দেখার পর আকাশের দিকে চোখ গেল ওর। জলজল করছে তারাগুলো, মৃদু মন্দ হাওয়ায় দুলছে ফসলের মাঠ। অনেকক্ষণ ধরে বাইরে আছে ভুলেই গেল। হুঁশ হলো মাকে আসতে দেখে। ও তুমি এখানে বলে নিজেও একবার ছুঁয়ে দেখলো মা বাচ্চাগুলোকে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো চারপাশে। এটা এখন সত্যি সত্যি একটা ফার্ম বলে মনে হচ্ছে। জই আর গমেদ ক্ষেত দুলছে হাওয়ায়। সবজি বাগানে পাতাগুলো গাঢ় দেখাচ্ছে রাতে। শশা আর কুমড়োর লতা কলকল করে বাড়ছে। বাড়ির একটা জানলা দিয়ে আটলো এসে পড়েছে বাইরের ঘাসের উপর। হঠাৎ কিছু না ভেবেই জিজ্ঞাসা করলো লরা, মা, এই শরতে যদি মেয়েটি কলেজে যেতে পারতো তাহলে কি ভালোই না হতো না? যাওয়া হতেই পারে, বলল মা। তোমার বাবা আর আমি ভাবছি কিন্তু এ নিয়ে। থমকে গেল লরা, তারপর বলল, সত্যি মা? ওকে বলেছো? তা তুমিও কিছু বলো না এখন, মৃদু গলায় বলল মা। আগে আগে আশা দিয়ে পরে আশাভঙ্গ যেন না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে মনে হচ্ছে তোমার বাবা শহর থেকে যা রোজগার করেছেন আর ফসলের যা নমুনা দেখা যাচ্ছে, আমরা আশা করছি যাওয়াটা হবে। অবশ্য শুধু গেলেই হবে না, 7টা বছর ওর খরচ চালিয়ে নেওয়ার ব্যবস্থাও করতে হবে আমাদের। মার কথা শুনেই প্রথম উপলব্ধি করলো লরা, মেরির কলেজে যাওয়া মানে ওর চলে যাওয়া। মেরি চলে যাওয়ার পর জীবনটা কেমন হবে ভাবেনি ও কোনো দিন। লরার থমকে যাওয়া দেখে মা বুঝতে পারলো ওর বোনের অবস্থা। বলল, হ্যাঁ, ওর অভাব খুব কষ্ট দেবে আমাদের, কিন্তু ভেবে দেখো ওর জন্য এটা কত বড় একটা সুযোগ। জানি মা, বলল লরা। খানিক চুপ করে থেকে মা বলল, তোমার দেয়া $9 অনেক সাহায্য করেছে আমায় লরা। এই টাকায় মেরির জামা কাপড় হয়ে যাবে, হয়তো ভেলভেটের একটা হ্যাটও হয়ে যাবে। বুম! প্রচন্ড শব্দে ঘুম ভাঙল লরার। পাশ থেকে ফিসফিস করে জানতে চাইল ক্যারি, কিসের আওয়াজ এটা? ভয় পেও না, বলল লরা। জানলা দিয়ে বাইরে চেয়ে দেখলো এখনো অন্ধকার। আন্দাজ করলো মাঝরাত পেরিয়ে গেছে। আবার শোনা গেল আওয়াজটা, বুম! মনে হলো কেঁপে উঠল আকাশ বাতাস। ঘুম জড়ানো গলায় বাবা বলল, কামান দাগছে। কেন বাবা? গ্রেসের চিকন গলা শোনা গেল। কেন কামান ডাকছে? কাকে মারছে? পুম! কাউকে না, আজ 4ঠা জুলাই, তাই দাগা হচ্ছে কামান। বুম! আসলে কামান নয়, কামানের আওয়াজ নকল করে বোম ফাটানো হচ্ছে, তারই আওয়াজ। আজ দিবসটা পালন করা হচ্ছে শহরে, বলল বাবা। ঘর দৌড় হবে। ঠিক হলো লরা আর ক্যারিকে নিয়ে বাবা যাবে শহরে। গ্রেস বেশি ছোট, অত দূর হাঁটতে পারবে না, আবার এতই বড় যে কোলে নিয়ে নেওয়া যাবে না, কাজেই ওকে থাকতে হবে খামারেই। অনেক জেদ করলো গ্রেস, কিন্তু মার সিদ্ধান্ত বদলালো না। সকাল হতে ওকে রেখেই বেরিয়ে পড়লো ওরা তিনজন ভালো জামা কাপড় পরে। শহরের বাড়ির দোতলা থেকে লরা আর ক্যারি জনস্রোত দেখলো রাস্তায়। বাবা গেল এক চক্কর ঘুরে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে আসতে। দুপুরে লাঞ্চ খেয়ে সবাই যাবে ঘর দৌড়ের মাঠে। নিচ থেকে বাবার ডাক শুনেই হুড়মুড় করে নেমে এলো ওরা। কোত্থেকে একটা স্মোকড হেরিং নিয়ে এসেছে বাবা, আর এক গাদা বাজি পটকা। মাখন রুটির সঙ্গে হেরিং খেলা শুরু হলো। কিছুটা আবার রেখে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। পটকাগুলো গ্রেসের জন্য নিয়ে যাবে বলে এখানেই ফাটিয়ে শেষ করলো না ওরা। খাওয়া শেষ করে চললো ওরা রেস দেখবে বলে। শহরের সব লোক এখন রেল লাইন পেরিয়ে প্রেরির দিকে চলেছে। মাঠে একটা বাঁশ গেড়ে ওড়ানো হয়েছে আমেরিকান পতাকা। ওখানেই একজন লোক অনেকক্ষণ ধরে বক্তৃতা দিল 4ঠা জুলাইয়ের তাৎপর্য সম্পর্কে।
তারপর বিনামূল্যে লেমনেড খেয়ে ওরা গেল ঘোড় দৌড় দেখতে। 4টে ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষ হতেই শুরু হলো বাগি দৌড়ের প্রতিযোগিতা। প্রথমে এক জোড়া বেয়ে হালকা একটা বাগি টেনে এনে দাঁড়ালো লাইনে। এমন ভঙ্গিতে টেনে আনলো যে মনে হলো বাগিটার কোনো ওজনই নেই। এরপরেই একে একে আসতে থাকলো আরও প্রতিযোগী, কিন্তু বাদামি রঙের একজন চেনা মর্গ্যান চোখে পড়তেই চোখ আটকে গেল লরার। আর কোনো ঘোড়া বা বাগি দেখতেইও পেল না। দেখো দেখো ক্যারি, ওই যে বাদামি মর্গ্যান, প্রায় চেঁচিয়েই উঠল লরা। ওগুলো আলমান্সো ওয়াইল্ডারের ঘোড়া, বলল বাবা। কিন্তু আশ্চর্য, কিসের সঙ্গে জোতা ওগুলো? বড় ভাই রয়্যালের ভারী ওয়াগনটা নিয়ে এসেছে আলমান্সো প্রতিযোগিতার জন্য। উঁচু সিটে বসে আছে আত্মবিশ্বাসী ভঙ্গিতে, মাথার হ্যাট ঠেলে দিয়েছে পেছনে। একটা বাগি জোগাড় করতে পারেনি ছেলেটা, একটা দর্শক বলে উঠল। ওই ওয়াগন টেনে আর সব ঘোড়ার সঙ্গে কুলিয়ে উঠবে কি করে মার্গানগুলো? ওপাশের ঘোড়াগুলোর নাম প্রিন্স, বলল বাবা পাশে দাঁড়ানো মিস্টার বোস্টকে। ওই নিয়ে ক্যাব গার্ল্যান্ডের সঙ্গে ভয়ঙ্কর তুষারঝড় তুচ্ছ করে গিয়েছিল আলমান্সো অভুক্ত শহরবাসীর জন্য গম কিনে আনতে। তা নইলে না খেয়ে মরতে হতো আমাদের। আর এই পাশেরটার নাম হচ্ছে লেডি। অ্যান্টিলোপদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছিল একবার। দুটোরই যেমন শক্তি তেমনই অসম্ভব গতি, কিন্তু অত ভারী একটা বোঝা টেনে স্যাম ওয়াগনের বেগুলোকে হারানো সম্ভব না, বললেন মিস্টার বোস্ট। কারোর কাছে চাইলে একটা হালকা বাগি কি জোগাড় করতে পারতো না ও? হয়তো পারতো, পাশ থেকে একজন বলে উঠল। কিন্তু ছেলেটা স্বাধীন চেতা, ধার করা বাগি নিয়ে যেতে আর চেয়ে নিজেরটা নিয়ে হাঁটতেও সে রাজি। আহা, বেচারার একটা বাগি থাকলে ভালো হতো, বললেন মিস্টার বোস্ট। শুরু হলো রেস। বাদামি মর্গ্যানগুলো ভারী বোঝা টেনে হেরে যেতে হচ্ছে বলে মনটা খারাপ হয়ে গেল লরার। সবার আগে আগে চলেছে বেয়ে দুটো, যেন উড়েই চলেছে। বাকিগুলো রয়েছে একটু পিছনেই। সবাই এক সিটের হালকা বাগি নিয়েছে। মস্ত গাড়িটাকে অনেক উঁচুতে বসে সব শেষে চলেছে আলমান্সো ওয়াইল্ডার, যেন তাড়িয়ে নিয়ে চলেছে আর সবাইকে। গোতরা দেশের সেরা ঘোড়া ওই মর্গ্যান দুটো, কে যেন বলছে, শুনতে পেল লরা। কিন্তু জিততে পারবে না, কোনো সম্ভাবনাই নেই, একেবারেই নেই, বলল পাশ থেকে আরেকজন। বেশি ভারী পিছনের বোঝাটা যে। কিন্তু খানিক পরেই সবাইকে অবাক করে দিয়ে কদম চাল বজায় রেখেই একের পর এক বাগিকে পেছনে ফেলে সামনে এগোতে শুরু করলো ভারী ওয়াগনটা। ফিরে আসার জন্য যখন ঘুরছে তখন দেখা গেল 3টে বাগি পড়ে রয়েছে ওয়াগনের, আর শুধু স্যাম ওয়াগনের বেয়েগুলোকেই দৌড়চ্ছে মর্গ্যানগুলোর আগে আগে। ধীরে ধীরে আরও কাছে চলে আসছে আলমান্সোর ঘোড়াগুলো। তারপরেই ধরে ফেলল প্রায় সবাই। পাশ ফিরে কালো কেশরের বাদামি ওয়াগন দেখতে পেয়ে চমকে উঠলেন স্যাম ওয়েন। চাবুক বের করে সাই সাই চালালেন বেয়ের পেছনের দিকে। হাঁক ছাড়লেন ওদের আরো জোরে ছোটার জন্য। চেষ্টা ত্রুটি করলো না ঘোড়া দুটো, প্রাণ পড়ে ছুটলো লাইনের দিকে। আলমান্সোর চাবুক নেই, নিচু হয়ে ঝুঁকে কি যেন বলল প্রিন্স আর লেডির কানে কানে। কথা শুনে যেন পক্ষীরাজ হয়ে উঠল মর্গ্যান দুটো। অনায়াসে বেগুলোকে ছাড়িয়ে এগিয়ে গেল কয়েক গুজ, এবং এগিয়েই থাকলো। জিত হলো আলমান্সোর। চিৎকার করে উল্লাস প্রকাশ করলো মাঠের সবাই। থেমে দাঁড়াতেই ঘিরে ধরলো বিজয়ীকে। ছেলেটা ঘোড়ার জাদুকর, বুঝলে, বলল বাবা। বাড়ি ফেরার পথে ওদের সঙ্গে বেশ কিছুক্ষণ এলেন মিস্টার বোস। কোথায় কোথায় বাবা বলেন ওয়াইল্ডারদের একটা বোন আছে, স্কুল টিচার, শহরের পশ্চিমে একটা জমি ক্লেম করেছে। আমাদের স্কুলে চাকরি পাওয়া যাবে কিনা খোঁজ নিতে বলেছে আলমান্সোকে। আমি স্কুল বোর্ডের দরখাস্ত দিতে বলে দিয়েছি, তারপর দেখব আমি কতদূর কি করা যায়। লরা ভাবলো ভালোই হলো তাহলে, যদি ঠিক মতন লেখাপড়া করে টিচারকে খুশি করতে পারে তাহলে হয়তো কোনো একদিন এই সুন্দর ঘোড়াগুলোর পেছনে টিচারের পাশে বসার সুযোগ পাবে হয়তো। জই খেতে ঝাঁকে ঝাঁকে কালো পাখি এসে ফসল নষ্ট করছে। এই হারে চললে গোটা মাঠে শুধু খড় থাকবে, জই থাকবে না এক দানাও। রোজ অনেকগুলো করে মেরে আনে বাবা বন্দুক দিয়ে, মজা করে খায় সবাই।
একটা গুলি হলে কিছুক্ষণের জন্য পালায় ওরা, তারপর ভুলে গিয়ে আবার এসে জোটে। মেরির কলেজে যাওয়ার ব্যাপারটা এবার সত্যি বাস্তবায়িত হতে চলেছে। $100 রোজগার করেছে বাবা শহরে কাজ করে। মাঠে ফসল হয়েছে ভালো, সবজি বাগানেও ফলন চমৎকার। কাজেই আর দেরি না করে এবার ওকে কলেজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাবা মা। সিদ্ধান্তটা জানার পর থমকে গেছে লরা। কলেজের কথা হচ্ছে অনেক দিন থেকেই, কিন্তু তার মানে যে মেরির চলে যাওয়া, ঘুম থেকে উঠেই মেরিকে না দেখা, সেসব এত স্পষ্ট করে কখনো অনুভব করেনি। এতদিন ওটা একটা কথার কথা ছিল, অনিশ্চিত সম্ভাবনা হিসেবে ভবিষ্যতের ব্যাপার ছিল। কিন্তু এখন আর কদিন পর ও সত্যি চলে যাচ্ছে বুঝতে পেরে কষ্টে বুকটা ফেটে যেতে চাইল লরার। মেরিকে ছাড়াও থাকবে কি করে? মেরির জন্য নতুন জামা কাপড় নিয়ে ফেলেছে মা। ওকে সেসব পরিয়ে দেখা হয়েছে গায়ে ঠিক হচ্ছে কিনা। অপূর্ব লাগছে ওকে ওসব জামা কাপড়ে, কিন্তু ওর নিজের দেখার কোনো উপায় নেই। ওর চোখের সামনে শুধু নিকষ কালো অন্ধকার। এবছরও খড় তৈরিতে সাহায্য করলো লরা বাবাকে, তবে গাদা তৈরিতে কোনো সাহায্য করতে পারলো না, কারণ এবার সরাসরি শহরে নিয়ে গিয়ে খড় গাদা করলো বাবা। তাহলে আর টানাটানি করতে হবে না এখান থেকে ওখান। এবারেও শহরে চলে যাবে ওরা শীতে। খামারের এই বাড়ি ঝড়ঝাপটা সহ্য করতে পারবে না। কালো পাখিরা কেবল ভুট্টা ক্ষেতটাই বাঁচানো গেল না, এক ঝাঁকে তাড়া করে আর এক ঝাঁক আসে। শেষে হাল ছেড়ে দিয়ে কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলা হলো ভুট্টাগুলো। একদিন 6টা পাখি দিয়ে চিকেন পাইয়ের মতন করে ব্ল্যাক বার্ড পাই রান্না করলো মা। তৃপ্তির সঙ্গে খেয়ে উঠে মাথায় টুপি চড়ালো বাবা। মাকে বলল, তুমিও চলো না ক্যারোলিন, দুজনে মিলে পছন্দ করে মেরির ট্রাঙ্কটা কিনে আনি। অবাক হয়ে গেল লরা। অনেকটা ধরেই নিয়েছি জই আর ভুট্টা কালো পাখিতে খেয়ে নেওয়ায় আর মেরির কলেজে যাওয়া হবে না। জিজ্ঞাসা করলো, মেরির কলেজে তাহলে যাওয়া হচ্ছে না? প্রশ্ন শুনে থমকে দাঁড়ালো বাবা। কেন লরা? কে আটকাচ্ছে যাওয়াটা? কি করে যাবে? জই আর ভুট্টা কিছুই তো পাওয়া গেল না এবছর। তোমার যে দুশ্চিন্তা করার বয়স হয়ে গেছে তা আমি ভাবতেও পারিনি আধ বোতল, বলল বাবা হাসি মুখে। বড় বাছুরটা আমরা যে বেছে দিচ্ছি। না না না, ওটা বেছো না বাবা, বলল মেরি, কারণ ও জানে আর 1 বছরের মধ্যে বড় হবে বাছুরটা। তখন দুধ গরু হয়ে যাবে ওদের। সারা বছর দুধ আর মাখন খেতে পাবে ওরা। বড় বাছুরটা বেছে দিলে পিছিয়ে যাবে বাবা 2 বছর, যতদিন না ছোট বাছুরটা আবার বড় হয়। ওটা বিক্রি করে দিলে এখানকার মতন আমাদের সব সমস্যা যে মিটে যাবে, বলল বাবা। মনে হয় অত্যন্ত $15 পাওয়া যাবে ওটা বেচলে। তোমরা এসব ভেবো না, বলল মা। যখন যেমন অবস্থা তার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয় লরা। কিন্তু মা, আমার জন্য পুরো 2 বছর পিছিয়ে যাচ্ছ তোমরা। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না মেরি, বলল বাবা। তোমার কলেজে যাওয়ার আর দেরি করা যাবে না, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বিচ্ছিরি এক ঝাঁক কালো পাখি সে সিদ্ধান্ত থেকে আমাদের তরতাতে পারবে না। দেখতে দেখতে বিদায়ের দিন এসে গেল। কাল সকালেই চলে যাচ্ছে মেরি। সবাই ব্যস্ত হয়ে ওর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, বিদায়ের কথা মনে আনতেই চাইছে না। কিন্তু সাপারের আগেই শেষ হয়ে গেল সবার সব ব্যস্ততা। এখন শুধু অনুভব করা। বাবা গলাটাকে পরিষ্কার করে নিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল বাইরে। সেলাইয়ের সরঞ্জাম নিয়ে এলো মা, কিন্তু সেগুলো টেবিলের ওপর রেখে জানলা দিয়ে চেয়ে রইল বাইরের দিকে। কাঁদো কাঁদা গলায় গ্রেস বলল, যেও না মেরি, কেন চলে যাবে? যেও না, আমাকে একটা গল্প বলো। ও জানে না মেরির কোলে চড়ে উইসকনসিনের বিগ উডস জঙ্গলে দাদু আর প্যান্থারের দৌড়ঝাঁপের গল্প শোনার কোনো দিনই হবে না ওর। মেরি ফিরে আসতে আসতেই ও বড় হয়ে যাবে। গল্পটা শেষ হতেই আবার আবদার করতে যাচ্ছিল গ্রেস, কিন্তু বাধা দিল মা। না গ্রেস, ওকে আর বিরক্ত করো না। সাপারে আজ কি খাবে মেরি? আগামীকাল থেকে এ বাড়ির সাপারে আর থাকবে না মেরি। কি খাবো? তুমি টেবিলে যা দাও সবই ভালো লাগে মা, মেরির স্বতঃস্ফূর্ত জবাব। গরম পড়েছে, বলল মা। ভাবছি পেঁয়াজ দেয়া পনিরের বল করলে কেমন হয়।
আর ঠান্ডা মাখন দেয়া মটরশুঁটি। লরা বাগান থেকে লেটুস আর কয়েকটা টমেটো এনে দেবে। হঠাৎ মেরি বলে উঠল, তোমার সঙ্গে আমিও আসি লরা, একটু হাঁটতে তো পারবো। যাও না, কোনো তাড়াহুড়ো নেই, বলল মা। সাপারের এখনো অনেক দেরি আছে। আস্তাবলের পাশ দিয়ে গিয়ে ছোট্ট ঢিলেটায় উঠল ওরা। চমৎকার রঙের মেলা বসেছে। সূর্য, মেরিকে আর বর্ণনা দিল সব লরা। চুপচাপ দাঁড়িয়ে থাকলো মেরি, তারপর বলল, রোজ বিকেলে এই বেড়ানোর কথা মনে পড়বে আমার। মেরির গলাটা কাঁপছে। আমারও, ঢোক গেল লরা। তারপর বলল, তবে যখনই মনে পড়বে যে তুমি কলেজে আছো, তখন আর তত খারাপ লাগবে না। তোমার সাহায্য ছাড়া আমার পক্ষে কলেজে যাওয়া সম্ভব হতো না, বলল মেরি ধরা গলায়। আমাকে সঙ্গে নিয়ে পড়ছো তুমি, সব সময় সাহায্য করেছো আমাকে লেখাপড়ায়। তাছাড়া মার হাতে তোমার পুরো রোজগার তুলে দিয়েছো তুমি আমার জন্য। ও, ওটা তো কিছুই না। আমি খুশি হতাম যদি আরো অনেক লরা, অনেক, বলল মেরি। গলাটা ধরে এলো লরার। চোখ টিপে দুফোঁটা পানি ঝরিয়ে লম্বা করে দম নিল। তারপর কোনো মতে বলল, কলেজে তোমার ভালো লাগবে মেরি। আমারও তাই মনে হয়। তাছাড়া এই দুর্লভ সুযোগ কজনই পায়। তোমারও এতে অনেক অবদান আছে। টিচার হওয়ার আগেই তুমি যেভাবে পেরেছো সাহায্য করেছো। টিচার হতে পারলে আরও পারবো, কিন্তু 16 বছর বয়স না হলে তো টিচার হওয়ার উপায় নেই। তখন আমি থাকবো না এখানে, বলল মেরি। বলার ভঙ্গিতে মনে হলো বুঝি চিরকালের জন্যই চলে যাচ্ছে। আমি তো কোনোদিন বাড়ির বাইরে থাকিনি, কোথায় থাকবো, কেমন থাকবো কে জানে। মেরির কণ্ঠে অনিশ্চয়তা, অল্প অল্প কাঁপছে ওর শরীর। তুমি কিচ্ছু ভেবো না, আশ্বাস দিল লরা। মা বাবা দুজনেই যাচ্ছে তোমার সঙ্গে। থাকা খাওয়ার ব্যবস্থা, কলেজের পরিবেশ, সব কিছু নিজের চোখে দেখে সন্তুষ্ট হলে তবেই তোমাকে রেখে আসবেন ওখানে। আর ভর্তির পরীক্ষা একটুও ভয় পেও না, তুমি অনায়াসেই পাশ করবে। না, ভয় পাবো না, বলল মেরি। ভয় পেলে আমার চলবে না, একা হয়ে যাব। কিন্তু সে ব্যাপারে কারুর কিচ্ছু করার নেই। সাঁঝ হয়ে আসছে, নেমে এলো ওরা টিলা থেকে, ফিরে চলেছে বাড়ির দিকে। না, পাশ করতে আমি পারবই, সে ভয় নেই আমার। তোমার সঙ্গে সঙ্গে আমাকেও এগিয়ে নিয়েছো তুমি। প্রতিটা বইয়ের প্রতিটা অক্ষর আমার মুখস্থ। তবে খারাপ লাগছে আমার জন্য বাবা মার এত খরচ হচ্ছে বলে। তোমার আর ক্যারির জামা কাপড় আর বইপত্র কেনার টাকা কোথায় পাবে সেটাই এখন ভাবছি। এ নিয়ে তুমি ভাবতে চেও না, যেভাবে পারি ব্যবস্থা করবে বাবা মা, সবসময় তো করে এসেছে তাই না। পরদিন সকালে নাস্তার পরপরই কয়েকটা কালো পাখি রোস্ট করে একটা বাক্সে পুরে নিল মা। লাঞ্চের সময় ট্রেনে খাওয়া হবে বলে। রাতে গোসল সেরেছে বাবা মা আর মেরি। কাপড় পরে তৈরি হতে হতেই প্রতিবেশী বাচ্চা একটা ছেলে এলো ওয়াগন নিয়ে ওদের রেল ডিপোতে পৌঁছে দেবে বলে। 1 সপ্তাহ পর মেরিকে রেখে বাবা মা যখন ফিরবে তখন ট্রাঙ্ক থাকবে না, হেঁটে চলে আসবে ওরা খামার বাড়িতেই। মেরির ট্রাঙ্ক তোলা হলো ওয়াগনে। গাড়িতে ওঠার আগে মা বলল, এই যে ক্যারি আর গ্রেস, লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, লড়ার কথা শুনে চলো কেমন। মুরগির বাচ্চাগুলোকে খাবার আর পানি দিতে যেন ভুলো না, আর বাজ থেকে খুব সাবধান। দুধের বাটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবে রোজ। আচ্ছা মা, বলল ওরা এক বাক্যে। গুড বাই, বলল মেরি, লরা, ক্যারি আর গ্রেস। গুড বাই। গুড বাই বলে কোনো মতে চোখ সরালো লরা আর ক্যারি। গ্রেস শুধু গোল গোল করে চেয়ে রইল নিষ্ফলক। ওয়াগন সিটে প্রতিবেশী ছেলেটার দুপাশে বসলো মা আর মেরি। বাবা বসলো পেরির ট্রাঙ্কের ওপর। ঠিক আছে, এবার রওনা হওয়া যাক, বলল বাবা ছেলেটাকে। ঘাড় ফিরিয়ে মেয়েদের বলল, গুড বাই, চললাম। ওয়াগনটা চললা শুরু করতেই মস্ত বড় একটা হাঁ করলো গ্রেস। তারপর গলা ফাটিয়ে কেঁদে উঠল। ছি ছি গ্রেস, কি লজ্জা, এত বড় মেয়ের কাঁদতে আছে। নিজের কান্না চেপে কোনোমতে বলল লরা, তোমার লজ্জা হওয়া উচিত। ক্যারির চেহারাও কাঁদো কাঁদো হয়ে এসেছে। চট করে সামনে নিল সে। গ্রেসও কয়েকবার ফুপিয়ে এবার থেমে গেল। গাড়িটা মিলিয়ে গেল দূরে। বাবা নেই, মা নেই, মেরি নেই।
লরার মনে হলো কেমন যেন ফাঁকা আর নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ। এসো ঘরে যাই বলে পিছন ফিরে ঘরে চলে এলো লরা। স্তব্ধ হয়ে আছে ঘরের ভেতরটাও। ফুপিয়ে উঠল গ্রেস আবার, তারপর আবার ঠুকরে কেঁদে উঠল। ক্যারির চোখেও বড় বড় দুটো জলের ফোঁটা টলটল করছে। না, এভাবে আর চলবে না। মা ওর ওপর দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্ব ওর পালন করা উচিত। শোনো ক্যারি আর গ্রেস, বলল লরা, চলো আমরা বাড়িটাকে পরিষ্কার করে ফেলি। এখনই শুরু করব আমরা। মা এসে দেখবে সব কিছু ধুয়ে মুছে একেবারে ঝকঝকে তকতকে করে ফেলেছি আমরা। কি মজা হবে তাই না? কাজের চেয়ে অকাজ হলো বেশি, কিন্তু কেটে গেল একটা দিন। যেমন ছিল তার চেয়ে 10 গুণ বেশি নোংরা হয়ে গেল ঘর দর। তবে যতই দিন গেল ওদের কাজের গুণগত মান বাড়তে থাকলো ততই। পঞ্চম দিনে আগের চেহারা ফিরে পেল। তোশক, বালিশ, পর্দা, চাদর সব নতুনের মতন হয়ে গেছে, কোথাও সামান্য ময়লার চিহ্নও নেই। সপ্তম দিনে সিটি বাজিয়ে এলো ট্রেন, আর তার অনেকক্ষণ পর বড় বিলের ধারে দেখা গেল বাবা মাকে। এক দৌড়ে পৌঁছে গেল ওরা। 2 মিনিট একসঙ্গে কথা বলল সবাই। তারপর মেরির কলেজের খবর পাওয়া গেল বাবা মার থেকে। মেরির কলেজটা খুব পছন্দ হয়েছে ওদের। চমৎকার ইটের দেওয়াল, শীতে একটুও কষ্ট পাবে না মেরি। খাওয়া দাওয়াও চমৎকার, সহপাঠীরাও চমৎকার। বিশেষ করে মেরির রুমমেটটাকে মায়ের খুব পছন্দ হয়েছে। টিচারদের ব্যবহারও ভালো। প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছে মেরি। পলিটিক্যাল ইকোনমি, সাহিত্য, হাইওয়ে, ম্যাথমেটিক্স নিয়ে পড়বে এখন ও। আর সেই সঙ্গে সেলাই ফোড়াই, মতির কাজ আর সঙ্গীত খুব থাকছেই তার সাথে। মস্ত একটা অর্গান আছে কলেজে। সব শুনে খুব খুশি হলো লরা। মেরির অভাব ভুলে গেল ও। সুখে থাকবে মেরি, যা যা চেয়েছিল সব পেয়েছে ও কলেজে গিয়ে। মনে মনে প্রতিজ্ঞা করলো মেরি যাতে ওর লেখাপড়া চালিয়ে যেতে পারে, সেজন্য যা করবার সাধ্য মতন সব করবে ও। 16 বছর বয়স হলেই টিচার হওয়ার সনদপত্র আদায় করবে ও, যাতে 7 বছরের কোর্স পুরোটাই সম্পূর্ণ করতে পারে মেরি। ঘরে ঢুকে চমকে গেল মা, বলে, আরে ব্যাপার কি, সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কেন? লরা, তোমরা কি, আরে পর্দাগুলো পর্যন্ত ধুয়েছো, আর জানলাগুলো সব, বাপরে বাপ, ব্যাপার কি? আমরা এই কদিন ঘর দর পরিষ্কার করেছি মা, বলল ক্যারি। মেঝে ঘষা থেকে শুরু করে তোশকে খড় ভরা সব কিছুই করে রেখেছি আমরা মা, দেখো। 2 হাত মাথায় তুলে মা বলল, আশ্চর্য আশ্চর্য। তারপর ধপ করে বসে পড়লো একটা চেয়ারে। এতটা আশা করেনি মা মেয়েদের কাছে। পরদিন 3 মেয়ের জন্য 3টে উপহার নিয়ে বেরোলো মা শোয়ার ঘর থেকে। গ্রেসের জন্য একটা ছবির বই, লরা আর মেরির জন্য একটা করে অটোগ্রাফের খাতা। বুঝিয়ে দিল মা যে বান্ধবীদের পছন্দ তাদেরকে এর এক একটা পৃষ্ঠায় একটা করে কবিতার ছত্র লিখে নিজের নাম সই করতে দেওয়া হয়। চিরকাল থেকে যায় এই জিনিসটা। উপহার পেয়ে খুশি হলো ওরা সবাই, খুশি হলো বাবা মাও। শেষ হলো লিটল টাউন অন দ্য প্রেরির প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্ব দুটি নিয়ে। আজ তবে চলি, টাটা।